ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফ্রেন্ডস। তো চলো দেখি, আমরা কিন্তু দেখছি যে লাস্ট 2 দিন ধরে কিন্তু মার্কেট ডাউন যাচ্ছে। আর সেটা কেন মার্কেট ডাউন যাচ্ছে আমরা কিন্তু 2 দিন আগেই কিন্তু ডিসকাস করেছিলাম যে মার্কেট কিন্তু এবার ইন্ডিয়ার যে বাজার সেটা যেহেতু অল টাইম হাইতে রয়েছে, আর অল টাইম হাইতে থাকা সত্ত্বে মানে যখন মার্কেট অল টাইম হাইতে থাকে তখন কিন্তু একটু বেশি সেন্সিটিভ হয়ে যায় মার্কেট। তো আমরা কিন্তু 2 দিন আগে এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছিলাম। এবার কিন্তু মার্কেট একটু প্রেশারের সাথে পারফর্ম করতে পারে। আর কেন কি সেটা আমরা আরো একটু বিস্তারিতভাবে দেখছি। আর এই ভিডিওতে আমরা ডিমার্ট আর যেটা মেনলি তোমরা অ্যাভিনিউ সুপারমার্ট নামে অনেকে চেনো, আর সেনকো গোল্ড নিয়ে যে নিউজ আছে সেটাও আলোচনা করব। তো চলো দেখি একে একে। দেখো, বাজার যে মেনলি যে লাস্ট 2 দিন ধরে 2-3% করে ডাউন যাচ্ছে। নিফটি দেখলে যে আজ 1-1.5% ডাউন। তো তার কারণ কি দেখো, মেন 4টে কারণ আছে। 4টে কারণ একে একে দেখে নাও। ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু যুদ্ধ, তাই না? আমরা কয়দিন আগেই দেখলাম রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ দেখলাম। কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয় যে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধটা হয়েছিল ওটা কিন্তু আনএক্সপেক্টেডলি হয়েছিল, তাই না? হঠাৎ করে হয়ে গেছিল, কেউ কোনো কিন্তু খবরও পায়নি। তো সেই জন্যই কিন্তু যেমন মানে সেই যুদ্ধে যেমন মার্কেট ক্র্যাশ করেছিল, যেমন অবস্থা হয়েছিল মার্কেটের, আশা করি ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধটা এত বেশি ইম্প্যাক্ট, এত বেশি খারাপ অবস্থা কিন্তু হবে না। তার কারণ কি, ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু যুদ্ধ লেগেই থাকে ম্যাক্সিমাম, তোমরা দেখেছো হয়তো। দেখো, এবার এই যে যুদ্ধ হয়েছে, ইসরায়েল কি বলেছে দেখো। ইসরায়েল কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে যে তাদের 8টা সৈনিক কিন্তু মারা গেছে, সাথে টিম কমান্ডারও কিন্তু মারা গেছে। তার মধ্যে মানে বুঝতেই পারছো, যুদ্ধ হলে তো সাধারণ মানুষের ক্ষতি হয়, তাই না? আর দেন দেখো, যুদ্ধের যে বাই প্রোডাক্ট, মানে যুদ্ধ হলে কিন্তু একটা জিনিস মেনলি বাড়বেই। তার কারণ কি, তার কারণ কি, যদি যুদ্ধ হয় তার মানে কি, এই যে ক্রুড অয়েল দেখছো মেনলি, এর সাপ্লাই কিন্তু বন্ধ হয়ে যাবে, অল্প হয়ে যাবে। তো মেনলি সাপ্লাই অল্প হয়ে গেলে কি, ডিমান্ড তো আছে, ক্রুড অয়েল তো লাগবেই, তাই না, ইকোনমির গ্রোথের জন্য। তো যেই সাপ্লাইটা অল্প হয়ে যাবে কিন্তু ডিমান্ডটা বেশি, সেহেতু অয়েলের দাম কিন্তু বাড়বে। আর সেটাই কিন্তু হচ্ছে রাইজ ইন ক্রুড অয়েল প্রাইস। তো দেখো, সাথে দেখো, এখন কিন্তু এই যে ব্রেন্ট ক্রুড যেটা দেখছো এটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, $75 পার ব্যারেলেরও উপরে চলে গেছে। আর লাস্ট 3 দিন ধরে কিন্তু এটা বাড়ছে। তার কারণ কি, তার কারণ দেখো, তার কারণ মেনলি ইসরায়েল কিন্তু মানে ইরান, যেটা ইরান কিন্তু ক্রুড অয়েল সাপ্লাই করে। এবার যুদ্ধ হলে কি, অবশ্যই সাপ্লাইটা একটু কম করবে, তাই না? আর অয়েলের ডিমান্ড তো আছেই, তো ফির কি হবে, ক্রুড অয়েলের দাম কিন্তু বাড়বে। আর ক্রুড অয়েলের দাম বাড়লে কি, মেনলি এটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে কিন্তু একটা নেগেটিভ নিউজ। তার কারণ কি, ইন্ডিয়া মেনলি কিন্তু ইম্পোর্ট করে মানে কি, বাইরে থেকে কিন্তু ক্রুড অয়েল আনে, তাই না? আমাদের ইন্ডিয়াতে তো ক্রুড অয়েল হয় না মেনলি। তো ক্রুড অয়েল কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে। তো ইন্ডিয়ার পক্ষে যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে এটা নেগেটিভ নিউজ। তো সেই জন্যই বুঝতে পারছো যে এখন যেটা ইনফ্লেশন নিয়ে যেটা আর কি মেনলি প্রবলেম, যে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। দেখো, ক্রুড অয়েলের দাম যদি বেশি বেড়ে যায় তার মানে কি, মানে কোম্পানি বেশি হাই দামে ক্রুড অয়েল কিনছে, সেটা তো আর কোম্পানি তার নিজের প্রফিট মার্জিনটাকে ঠিক করার জন্য সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কি 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 করবে, সেই দামটা কিন্তু পাস করে দেবে, তাই না? হাই দাম তো আমাদের বেশি দামে, আবার সেই একই যেটা প্রবলেম, যে বেশি দামে জিনিস কিনতে হবে, সেই প্রবলেমটা কিন্তু তাহলে থেকেই যাচ্ছে। তো এটা একটা ভালো একটা নেগেটিভ নিউজ। সাথে কি, যে তোমরা কয়দিন আগেই দেখেছো যে সেবি কিন্তু এফএনও মেনলি এফএনও যারা করে তারা জানে যে 6টা কিন্তু নতুন নিয়ম এনেছে মেনলি। তার কারণ কি, যাতে রিটেল ইনভেস্টার, আমরা কয়দিন আগেই নিউজে দেখেছি যে রিটেল ইনভেস্টার কিন্তু খুব লস করছে, তাই না? 1.8 লাখ কোটি টাকা লস করেছে রিটেল ইনভেস্টাররা। মানে মোট যারা 100 জন যদি এফএনও করে তার মধ্যে 93 জন কিন্তু লস করছে। তো বুঝতেই পারছো কত হিউজ লস। তো সেই লসটাকে বাঁচানোর জন্য কিন্তু সেবি নতুন 6টা নিয়ম এনেছে। এটা মেনলি কি, এই যে 6টা নিয়ম এনেছে, এটা কিন্তু যারা ইনভেস্টার মানে যারা আর কি ট্রেডিং করতো, রিটেল সেন্টিমেন্ট কিন্তু, এই সেন্টিমেন্ট কিন্তু মেনলি খারাপ করেছে, তাই না? তো এটাও একটা পয়েন্ট আছে। সাথে আরেকটা পয়েন্ট দেখো, চায়না ফ্যাক্টরটা কি মেনলি, চায়না ফ্যাক্টরটা ছিল কি, দেখো,
চাইনা মানে আমরা যখন করোনা থেকে পর থেকে আমরা দেখেছি ইন্ডিয়াতে আর আমেরিকাতে মানে পার্টিকুলার শেয়ার কিন্তু সে ৩, ৫, ৭ গুণ হয়ে গেছে সে ব্যাপার আলাদা। কিন্তু ইনডেক্স নিজেই কিন্তু মানে নিফটি ফিফটি আরকি ৩, ৪ গুণ হয়ে গেছে। বুঝতে পেরেছ? তো আর সাথে আমরা আমেরিকার বাজারেও দেখেছি কেমন বুল মার্কেট ছিল। মেইনলি এই যে টাইম ফ্রেম ২০২০ র পর কিন্তু এই যে চাইনিজ মার্কেট কিন্তু অত বাড়েনি। ঠিক আছে? চাইনিজ মার্কেট বাড়েনি সেইজন্য কি চাইনিজ কোম্পানিগুলো একটু মানে কম আন্ডার ভ্যালু হয়ে গেছে, তাই না? একটু সস্তা হয়ে গেছে। আর সাথে চাইনিজ গভর্নমেন্ট যে আছে সে কিন্তু ইকোনমির উপর একটু ফোকাস করছে। আমরা কয়দিন ধরে দেখছি একটা নিউজ যে এ চায়না কিন্তু নতুন রিনিউয়েবল সেক্টরের উপর ফোকাস করছে, ইকোনমিক গ্রোথ এর উপর ফোকাস করছে, তাই না? তো এফআইআই যারা মেইনলি ইন্ডিয়াতে ইনভেস্ট করে ফরেন তো ফরেন যে ফান্ড গুলো আছে সেগুলো কিন্তু ইন্ডিয়া থেকে ভীষণ পরিমাণে সেল করছে। সেটা সেল করে কোথায় নিয়ে যাচ্ছে টাকা? তাদেরকে টাকাটা তো সেল করে একটা জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? তো কি চাইনিজ মার্কেটে কিন্তু নিয়ে যাচ্ছে। সেইজন্য দেখতেই পাচ্ছ যে মার্কেট কিন্তু একটু প্রেসারে পারফর্ম করছে। আর সাথে যদি আমরা ক্রুড অয়েলের প্রাইসটা দেখি তাহলে আমরা দেখব কি ক্রুড অয়েল কিন্তু এখন ব্রেন্ট ক্রুড দেখো মেইনলি এখন কিন্তু মোটামুটি $80 পার ব্যারেল হয়ে গেছে। এটা আমরা কিন্তু ডিসকাস করেছিলাম যে মেইনলি যখন যুদ্ধ হয় তখন কিন্তু এই ক্রুড অয়েলের দাম কিন্তু বেড়ে যায় কারণ এর সাপ্লাইটা একটু কম হয়ে যায়। আর গোল্ডম্যান স্যাক কি বলছে দেখো, গোল্ডম্যান স্যাককে যদি বলো, গোল্ডম্যান স্যাক হচ্ছে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট মানে দ্বিতীয়তম কি সবথেকে বড় লার্জ ইনভেস্টমেন্ট ব্যাংক, তাই না? যেমন আমাদের মিউচুয়াল ফান্ড আছে তেমন ওখানে কি হচ্ছে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট কে আছে গোল্ডম্যান স্যাক। গোল্ডম্যান স্যাক কি বলছে দেখো, এখানে কিন্তু $20 পার ব্যারেল মানে যেটা $80 দেখছি আমরা, তাই না? $80 আমরা যেটা দেখছি সেটা কিন্তু কি এখনো মানে $80 থেকেও বেরিয়ে $90 পার ব্যারেল কিন্তু হয়ে যেতে পারে ক্রুড অয়েল। তার কারণ কি দেখো, ইরানের যে অয়েল সাপ্লাই করে সেটা যদি ডিস্টার্বড হয়, সেটাতে যদি প্রবলেম হয়, মিডল ইস্টের যে ঝগড়া হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে তার জন্য এই সাপ্লাই যদি কম হয় তার মানে বুঝতেই পারছো এখনো কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়তে পারে। আর ক্রুড বাড়লে ইন্ডিয়ার পক্ষে এটা কিন্তু খুব খারাপ নিউজ। অল ওভার ওয়ার্ল্ডের পক্ষে খারাপ নিউজ কিন্তু মেইনলি ইন্ডিয়ার পক্ষে কিন্তু খুব একটা খারাপ নিউজ। দেখো আমরা যদি এবার নিফটি যদি আমরা মেইনলি দেখতে চাই তাহলে আমরা কি দেখব নিফটিতে? দেখো নিফটি কিন্তু অল টাইম হাই থেকে মানে জাস্ট এই ২ দিন ডাউন হয়েছে তাতেই কিন্তু হাহাকার পড়ে গেছে যে কি হয়ে যাবে মার্কেট ২০০৮ এর মতো হয়ে যাবে, ২০০৯ এর মতো, লাইক কি মানে ২০০২ এর মতো বাবেল হয়েছে, তাই না? কত রকম তোমরা কত রকম নেগেটিভ নিউজ দেখছো। কিন্তু বন্ধুরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, মার্কেট যখন অল টাইম হাই থাকে তখন শুধুমাত্র একটা অজুহাত দরকার হয় মার্কেটটা পড়ার জন্য, তাই না? এটাই যদি মার্কেট নিচে থাকতো মানে ২০,০০০ এর লেভেলে থাকতো নিফটি, তখন দেখতে যে যদি এমন নিউজ আসতো তখন দেখতে কিন্তু মার্কেটের উপর কোনো এফেক্টই পড়ছে না, তাই না? কিন্তু মার্কেট যখন অল টাইম হাইতে থাকে তখন তার একটা অজুহাত দরকার হয় কি মার্কেটটা পড়ার জন্য, ডাউন যাওয়ার জন্য। তো দেখো অল টাইম হাই থেকে কিন্তু মার্কেট মাত্র ৫% ডাউন হয়েছে। ৫-১০% ডাউন হওয়া মানে কি এটা একটা হেলদি কারেকশন, তাই না? তো টেনশন করার কোনো বিষয় নেই। যারা লং টার্ম ইনভেস্টর আছে তারা কিন্তু এটা একটা অপরচুনিটি, একটা সুযোগ হিসেবে দেখবে। যাদের কাছে ২০২০ মিস হয়ে গেছে, দেন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধের সময় মার্কেট ডাউন ছিল তারা যখন ইনভেস্ট করতে পারেনি তাদের পক্ষে কিন্তু এটা একটা সুযোগ। তো অবশ্যই মাথায় রাখবে ভয়ের কিছু নেই। জাস্ট একটু লার্নিং নেবে তাহলে দেখবে কোনো ভয় নেই। তো চলো আমরা দেখে নিই স্টক স্পেসিফিক যে নিউজগুলো আছে। প্রথমে আমরা দেখব কি ডিম্যাট। ডিম্যাট অনেকে তোমরা অ্যাভিনিউ সুপারমার্টও নামে চেনো। তো কোম্পানির কিন্তু অবশ্যই লার্জ ক্যাপ আর সাথে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখো ৩,২১,০০,০০০ মানে ৩,২১,০০,০০,০০০ কাছে মার্কেট ক্যাপ। তো লার্জ ক্যাপ কোম্পানির সাথে 1 ইয়ার রিটার্ন দেখো ২৭% রিটার্ন দিয়েছে। কোম্পানি কি করে মেইনলি কিন্তু লিডিং কোথায় মুম্বাই বেসড সুপারমার্কেট মানে মুম্বাইয়ে মেইনলি এর স্টোরগুলো আছে। সুপারমার্কেট মানে কি? সুপারমার্কেট মানে যেখানে খাবার, নন ফুড, দেন জামা কাপড়, অ্যাপারেল যে প্রোডাক্টগুলো সেগুলো কি একটু জেনারেল যে দোকান সেই সব থেকে একটু সস্তায় বিক্রি হয়। তো বুঝতেই পারছো ডিম্যাট তো একটা ভালো কোম্পানি, তাই না? এই কোম্পানিরই একটা নিউজ আছে দেখো তোমাদের কোম্পানি তোমরা দেখছো লাস্ট ২ দিন ধরে কিন্তু ৩-৪% ডাউন যাচ্ছে।
তার কারণ কি? তার কারণ তোমাদের সামনে দেখো, কোম্পানি আমরা জাস্ট এই যে অক্টোবর মাস এসে গেছে, আমরা দেখবো কিন্তু এবার কোম্পানি কিন্তু মেনলি Q2 রেজাল্ট কিন্তু নিয়ে আসছে, তাই না? Q2 রেজাল্ট আমরা দেখতে পাবো একটা কোম্পানির। তো এই যে Q2 রেজাল্ট, এর কিন্তু মেনলি এই যে ডিম্যাট কিন্তু এর একটা আপডেট দেয়, তাই না? কোম্পানি একটা আপডেট দেয়, সেই আপডেটই দিয়েছে। আপডেট দেওয়ার পরে কিন্তু যারা ইনভেস্টর আছে তাদের কিন্তু পছন্দ হয়নি। জাস্ট আপডেটটা দেখো, এটা কি সেপ্টেম্বর 30 2021-এর, দেন তার 1 বছর পরে এটা, তার 1 বছর পর সেপ্টেম্বর 2023-এর এটা, দেন এটা কি 2024-এর সেপ্টেম্বরের যে আপডেটটা। এবার আপডেট যদি আমরা দেখি তাহলে কি দেখবো, কোম্পানির টোটাল সেল দেখো, রেভিনিউ দেখো, 2021-এ যেটা 7,649 কোটি ছিল, এটা কিন্তু কোটিতে, সেটা 2022-এ হয়ে গেছিল 10,384 কোটি, দেন 12,000 কোটি হয়ে গেছিল, দেন 14,000। দেখো গ্রোথ কিন্তু আছেই, তাহলে শেয়ার কেন পড়ছে, তাই না? অনেকে কোশ্চেন করবে গ্রোথ তো আছেই, তাহলে শেয়ার কেন পড়ছে? তার কারণ দেখো, কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু, কোম্পানির পি দেখো 121, মানে কি উপরে ভ্যালুয়েশন, তাই না? এবার এরকম ভ্যালুয়েশন হওয়া সত্ত্বেও কোম্পানির গ্রোথ দেখো, 2021 থেকে 22-এ কিন্তু 35% গ্রোথ ছিল, 35% গ্রো হয়েছিল। দেন 21 থেকে 22-এ ছিল 35%, দেখো 22 থেকে 23-এ কিন্তু 35টা কমে গিয়ে কত হয়েছিল, 18% গ্রো হয়েছিল। এখন 23 টু 24 সে 18% আবার কমে গিয়ে কত হয়েছে, 14%। মানে কি দেখলে, ফার্স্টে ছিল 35%, দেন 18%, দেন এখন কি 14%। এই যে গ্রোথ যে কম হয়ে যাচ্ছে, ইনভেস্টার মানে যারা আর কি ইনভেস্ট করে তাদের কিন্তু কি, এই বেবির যেমন বেস পছন্দ করে, তাই না? একটা গান আছে যেমন, বেবি যেমন বেস পছন্দ করে, তেমন কিন্তু গ্রোথে মানে যারা ইনভেস্টার আছে তাদের কিন্তু কি কোম্পানির গ্রোথ পছন্দ। তো গ্রোথ পছন্দ, সেটাই কিন্তু স্লো হয়ে যাচ্ছে, তাই না? তো 14% হয়ে গেছে, এটাই মেনলি ইনভেস্টারের পছন্দ হয়নি। তো পছন্দ হয়নি তার কারণ কি দেখলে, এবার পছন্দ হয়নি তার রেজাল্ট কি, কোম্পানির শেয়ার প্রাইস ডাউন হবে, তাই না? আর কোম্পানি, তোমরা দেখো এটা কিন্তু 30 তারিখের যে একটা নিউজ এসেছিল, 30 তারিখে কোম্পানির টোটাল স্টোর কথা ছিল 377টা, তাই না? তো এই যে দেখছো কম হয়ে যাচ্ছে গ্রোথ, এটাকে মেনটেন করার জন্য কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি নিজের স্টোরটাকে বাড়াচ্ছে। তো এখন দেখো কর্ণাটক আর আহমেদাবাদে নতুন স্টোর খুলেছে, দুটো কিন্তু নতুন স্টোর খুলেছে। এখন কোম্পানি স্টোর কিন্তু 379টা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো কোম্পানি কিন্তু নিজের কাজ নিজে করছে। যারা ইনভেস্ট করতে চাও, এখন কিন্তু অল টাইম হাই থেকে 20% ডাউন হয়েছে, মানে 4,500 থেকে 4,700 যে প্রাইসটা, এটা কিন্তু একটা ভালো একটা রেঞ্জ। যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাও তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে স্টাডি করবে। তো আর সাথে দেখো কোম্পানির এই যে কোয়ার্টারলি রেজাল্ট আসবে, Q2 যে রেজাল্ট আমরা দেখেছি, ডিম্যাট কোম্পানির কিন্তু যে কোয়ার্টারলি রেজাল্ট আছে সেটা কিন্তু শনিবারেই আসে। তো সেম শনিবারে এবারও আসবে, সেটা কবে আসবে, 12 অক্টোবর। তো যারা চাও তারা কিন্তু এটা নোট করে চলতে পারো। দেন আমরা সেকেন্ড কোম্পানি দেখে নিই, কোম্পানি কি সেঙ্কো গোল্ড। একটু তাড়াতাড়ি দেখে নিই, কোম্পানি কিন্তু স্মল ক্যাপ একটা কোম্পানি, স্মল ক্যাপ, 11,000 কোটি মার্কেট ক্যাপ, তাই না? আর 1 ইয়ার রিটার্ন দেখো, খুব সুন্দর একটা রিটার্ন দিয়েছে, 116% রিটার্ন দিয়েছে। সাথে কোম্পানি কি করে দেখো, অল ইন্ডিয়াতে কিন্তু এর প্রেজেন্স আছে। সাথে এই যে গোল্ড জুয়েলারি যে কোম্পানিগুলো, এগুলোর কিন্তু মেনলি ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমরা দেখেছি কি, পিসি জুয়েলারিতে কিন্তু আমরা দেখেছি যে ম্যানেজমেন্টের জন্য যারা ইনভেস্ট করেছিল তারাও এখনো কিন্তু ভুগছে। তো ম্যানেজমেন্টের দিক থেকে দেখতে গেল, দেখো মোর দ্যান 5 ডিকেড, মানে 50 বছরের বেশি কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তো ম্যানেজমেন্টের দিক থেকেও কিন্তু একটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি। আর কোম্পানি কি গোল্ড, ডায়মন্ড, সিলভার, প্ল্যাটিনামে কিন্তু সেগমেন্টে কিন্তু করে চলে, ডিল করে চলে। আর সাথে পি দেখো, পিও কিন্তু একটা রিজনেবল পি আছে, 56 পি। তো দেখো কোম্পানি রিলেটেড কি নিউজ আছে, আমরা কয়দিন আগে একটা ডিসকাস করেছিলাম এই নিউজটা। আর এই নিউজটা তখন কিন্তু মানে শিওর কিন্তু নিউজ ছিল না, এখন কিন্তু শিওর সেই নিউজটা এসে গেছে। কোম্পানি কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়েছে, কি ফান্ড রেজ করবে 5 বিলিয়ন রুপিজের মতো ফান্ড রেজ করবে। আর এই ফান্ডটা কি করবে, কোম্পানি কিন্তু অলওয়েজ ফান্ড রিলিজ করে, মানে ফান্ড যে তুলবে সেটা তো
কোম্পানি আর নিজে খাবার-দাবার খেয়ে উড়িয়ে দেবে না, সেটা কোম্পানি কি গ্রোথের জন্যই ইউজ করবে, তাই না? আর এই ফান্ডটা কিন্তু QIP র দ্বারা তুলবে। মানে কি কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট। যারা বড় মিউচুয়াল ফান্ড আছে ওদের থেকেই কিন্তু এই ফান্ডটা তুলবে। আর সাথে একটা ভালো নিউজ, আর সাথে দেখো কোম্পানি কিন্তু সাব ডিভিশন অফ শেয়ার করছে। মানে স্টক যে স্প্লিট হয় সেই স্প্লিট আনছে। আর সেই স্প্লিটটা কি হবে, যাদের কাছে একটা শেয়ার ছিল সেটা কিন্তু দুটো হয়ে যাবে। মানে তোমার কাছে যদি 10টা শেয়ার থাকে সেটা কিন্তু 20টা শেয়ার হয়ে যাবে। তো এটা একটা অবশ্যই ভালো কোম্পানি। যারা একটু বেশি গ্রোথ চায় তারা কিন্তু সেনকো গোল্ড দেখবে। আর যারা রিস্ক কম চায়, রিটার্নটা স্টেবল চায়, একটু কম হলেও চলবে, তারা কিন্তু টাইটান দেখবে। তো বুঝতেই পারছো। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এমন কোয়ালিটি কন্টেন্ট ফ্রি অফ কস্ট পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।